সকালে ঘুম থেকে উঠে মার্কেটের দিকে রওনা দিলাম। পথের মধ্যে দেখলাম কিছু ছেলে একটা মেয়ের ওড়না ধরে টানাটানি করছে। দেখে মাথায় রক্ত উঠে গেছে। কি করি এখন? একা তো ওদের সাথে পারবো না। তাই তাড়াতাড়ি আমার বন্ধুদের ফোন দিলাম। আকাশ, রনি, নীল, তোরা কই? কিছু ছেলে নিয়ে মার্কেটে যাওয়ার রোডে এই বাগানের ধারে চলে আয়। দোস্ত তুই দাঁড়া, আমি 2 মিনিটে আসছি। আমি দেরি না করে লাঠি নিয়ে ওদের মারতে আসলাম। পেছন থেকে কিছু ছেলে আমাকে ধরে ফেললো, আর আমি লড়তে পারলাম না। ওরা আমাকে মারতে লাগলো। ততক্ষণে আমার বন্ধুরা চলে আসলো। ছেলেগুলো আমাকে ছেড়ে দিল। বন্ধুরা কয়েক ঘা মারতেই সবগুলো ছেলে মেয়েটাকে ছেড়ে লেজ গুটিয়ে পালালো। আমরা মেয়েটাকে উদ্ধার করলাম। এই মেয়ে, তুমি এখানে কি করছো? আর ওরা কারা? ভাইয়া, আমি কলেজে যাচ্ছিলাম আর ছেলেগুলো আমাকে জোর করে আহ, বলেই কাঁদতে শুরু করলো মেয়েটি। ও আচ্ছা, তুমি মনে হয় আজ আর কলেজে যেতে পারবে না। তো চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। তারপর মেয়েটাকে বাড়ি পৌঁছে দিলাম। ও, আপনাদের তো বলাই হয়নি, আমার যে কোনো বিপদে আমার বন্ধুরা সবার আগে এগিয়ে আসে। আমার জন্য ওরা জীবনও দিতে পারে। ওদের সাথে আমার ভাইয়ের সম্পর্ক। তো চলুন আমার পরিচয়টা দিয়ে দিই। আমি সুমন, অনার্স প্রথম বর্ষে পড়ি। মা বাবার বকাটে ছেলে। খাই দাই আর পড়ে পড়ে ঘুমাই। গল্প লিখি আর ছবি আঁকার ক্ষুদ্র প্রতিভা আছে। এবার গল্পে আসা যাক। বন্ধুরা যে যার মতো বাসার দিকে রওনা দিল। হঠাৎ একটা পুলিশের গাড়ি এসে আমার সামনে থামলো। গাড়ি থেকে কিছু পুলিশ অফিসার নেমে আসলো। আমি একটু ভয় পেয়ে গেলাম। তারপর একজন অফিসার আমার হাতে হাত কড়া পরিয়ে গাড়িতে তুললো। তারপর থানায় এনে লকআপে ঢোকালো। তারপর লাঠি নিয়ে এক ম্যাডাম আসলো। ম্যাডামকে দেখে আমি পুরো ক্রাশ খেলাম। এত সুন্দর কোনো পুলিশ হতে পারে? আমি অন্য জগতে হারিয়ে গেলাম। ম্যাডামের ডাকে বর্তমানে আসলাম। কি? রাস্তায় রাস্তায় ঘুরে মারামারি করা হচ্ছে? রফিক সাহেব, কিছু গরম জল নিয়ে আসেন তো। ওমা, বলে কি? গরম জল দিয়ে আবার কি করবেন ম্যাডাম? কি করবো সেটা আনলেই দেখতে পারবে। বিশ্বাস করেন ম্যাডাম, আমি কিছুই করিনি। ওই ছেলেগুলো একটা মেয়ের সাথে অসভ্যতামি করছিল, তাই ওদের মেরেছি। চুপ, একদম কথা বলবি না। ততক্ষণে আমার বন্ধুরা উকিল সাহেব সমেত জামিন নিয়ে চলে এসেছে। সেদিনের মতো বেঁচে গেলাম। না হলে যা রাগী পুলিশ ম্যাডাম, একেবারে গরম জল দিয়ে ধুয়ে দিত। তারপর আমার জামিন হয়ে গেল। তারপর বন্ধুদের সাথে বাড়ি চলে আসলাম। বাবা মা কিছুই জানে না আমি যে এতক্ষণ মামার বাড়িতে ছিলাম। বাড়িতে এসেই বাবা বলল, কি ব্যাপার সাহেব, সারাদিন কোথায় ছিলেন? বাবা, ওই বন্ধুর সাথে একটু ঘুরতে গিয়েছিলাম। মিথ্যে বললাম, নইলে কেলিয়ে আমার পিঠের চামড়া তুলে ছাদে শুকাতে দিত। এসব আড্ডাবাজি আমার ঘরে চলবে না। ঠিক আছে বাবা। বাবার সামনে থেকে এসে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। মা দুপুরের খাবার জন্য ডাক দিলেন। খুব খিদে পেয়েছে। মনে হয় পেটের মধ্যে ইঁদুরগুলো দৌড়ে বেড়াচ্ছে। সারাদিন কিছুই খাইনি। ও সরি, খেয়েছি। তবে মামার বাড়িতে কয়েকটা ডান্ডার বাড়ি খেয়েছি। খাওয়ার জন্য টেবিলে বসলাম, তখন মা বলল, কি ব্যাপার আমার গুণধর ছেলে, সারাদিন কোথায় ছিলেন? খাওয়ার সময় তো ঠিকই আসেন। মা, আমার যে কত বড় বিজনেস সেটা তুমি জানো। সেই বিজনেসে টাকা ইনকাম হয় না, টাকা খরচ হয়। বেশি কথা না বলে খেয়ে আমাকে উদ্ধার করো। আমি মায়ের কথা শুনে আর কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নিলাম। তারপর রুমে গিয়ে একটু রেস্ট নিলাম। বিকালবেলা আড্ডা দেওয়ার জন্য বাসা থেকে বের হলাম। কিছু দূর যাওয়ার পর দেখলাম এক জায়গায় অনেক লোক জমা হয়েছে। আস্তে আস্তে সেখানে গেলাম। গিয়ে যা দেখলাম তা দেখে আমার চোখ কপালে উঠে গেল। দেখি সেখানে সেই দিনের পুলিশ ম্যাম কিছু বকাটে ছেলেকে আচ্ছা করে ধোলাই করছেন। আমি তো ভয়ে শেষ। তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়লাম। এবার আসুন এই পুলিশ ম্যামের পরিচয় দিয়ে দিই। ওনার নাম শিলা, গায়ের রং দুধে আলতা, এখানকার থানার ভারপ্রাপ্ত মহাপরিচালক। গুন্ডা বদমাশরা ওনার নাম শুনলে ভয়ে কাঁপে।
তো এখন এইটুকুই থাক, আস্তে আস্তে গল্পের সব জানতে পারবেন। তো চলুন এবার গল্পে যাওয়া যাক। সেখান থেকে এসে বন্ধুদের সাথে আড্ডা দিলাম। কিরে সেদিন কেমন দিল পুলিশ ম্যাম? শালা তোদের সাথে আর কথাই বলবো না, তোরা সারাদিন খালি খচাস। সরি দোস্ত। কিছু না বলে সেখান থেকে চলে আসলাম। কিছু দূর যেতেই আবার পুলিশের গাড়ি এসে হাজির, কিন্তু আজকে ম্যাডাম শুধু একা গাড়িতে। এই ছেলে, এদিকে আসো। আমি ম্যামের কথা শুনে ভয়ে ভয়ে গাড়ির কাছে আসলাম। বিশ্বাস করেন ম্যাডাম, আমি কিছুই করিনি। আরে ভয় পাচ্ছ কেন? আমি তো তোমাকে ধরতে আসিনি। আমি ম্যামের কথা শুনে আমার ভয়টা একটু কাটলো। গাড়িতে ওঠো, তোমার সাথে কথা আছে। কি কথা ম্যাম? বেশি কথা না বলে উঠতে বলেছি, ওঠো। আমি ম্যামের কথা শুনে ভয় পেয়ে গেলাম, তাই আমি গাড়িতে উঠে পড়লাম। ম্যামের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কি সুন্দর চাহনি, পরীর মতো চেহারা। আমি কিছু বুঝলাম না, এত সুন্দর মেয়েরা কেন যে পুলিশের চাকরি করে। আমাকে ম্যাম তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, এই এমন হাঁ করে কি দেখছো? ম্যাডামের ডাকে বর্তমানে ফিরলাম। না মানে ম্যাডাম, কিছু না। তারপর ম্যাডাম যা জিজ্ঞাসা করলেন তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ম্যাডাম বললেন, এই প্রেম টেম করো নাকি? গার্লফ্রেন্ড আছে? কি যে বলেন ম্যাডাম, নিজেকে সামলাতে পারি না আর গার্লফ্রেন্ডকে সামলাবো কি করে? ভালো ছেলে। আর সাবধান, কোনো মেয়ের দিকে তাকাবে না আর কথাও বলবে না। আর যদি দেখি কোনো মেয়ের সাথে, তাহলে একদম থানায় নিয়ে গিয়ে ভরে রাখবো। কি কাণ্ড, উনি তো রীতিমতো হুকুম চালাচ্ছেন। আমি কি ওনার স্বামী নাকি? ওকে ম্যাম, আপনি যা বলেন তাই হবে। মনে থাকে যেন। আর হ্যাঁ, তোমার নামটা তো জানা হলো না। ম্যাম, আমার নাম সুমন। ও, তো কোন ক্লাসে পড়ো? অনার্স প্রথম বর্ষে পড়ি। চলবে। কি চলবে ম্যাডাম? কিছু না, চুপচাপ বসে থাকো। ম্যাম, আমি বাসায় যাব। ওহ, তাহলে তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও। ফোন নাম্বার দিয়ে কি করবেন ম্যাম? তোমার খোঁজ খবর নিব, কোথাও আমার গুন্ডামি করো কিনা। আসলে ম্যাম, আমি ফোন চালাই না, বাবা আমাকে ফোন কিনে দেয় নাই। ডাহা মিথ্যে কথা বলে দিলাম, প্রতি মাসে কিনি আর বিক্রি করি। কি বলো, এত বড় ছেলে এখনো ফোন ইউজ করো না? আচ্ছা চলো আমার সাথে, বাসার পরে যেও। কোথায় যাব ম্যাডাম? চলো, গেলেই দেখতে পারবে। আমি আর কিছু বললাম না, ম্যাডামের সাথে গাড়িতে উঠে বসলাম। গাড়ি চলল তার গন্তব্যে। গাড়িটা একটা বড় মোবাইল শপের সামনে এসে থামলো। তখন ম্যাডাম বলল, নামো তাড়াতাড়ি। তারপর নেমে শপিং মলের ভেতরে প্রবেশ করলাম। ম্যাম গিয়ে স্মার্টফোন দেখতে লাগলেন। একটা আইফোন 11 আমাকে দেখিয়ে বললেন, দেখো তো এই ফোনটা পছন্দ হয় কিনা। ম্যাডাম, অনেক ভালো, কিন্তু কার জন্য নিচ্ছেন? একজনকে গিফট করব। ও ভালো, তা নিশ্চয়ই পছন্দ হবে। তারপর ম্যাডাম ফোনটা কিনে নিয়ে বললেন। আচ্ছা চলো। তারপর আমরা গাড়িতে গিয়ে বসলাম। ম্যাডাম আমার হাতে ফোনটা আর ওনার কার্ড দিয়ে বললেন, আমার নাম্বারটা সেভ করে রাখবে, আর অন্য কারোর নাম্বার যেন না দেখি। ম্যাম, কি দরকার ছিল আমার জন্য এত দামি ফোন কেনার? আমার ইচ্ছে হয়েছে তাই কিনেছি। তারপর ম্যাম আমাকে বাসার সামনে নামিয়ে দিলেন আর বললেন, বাই সুমন, টেক কেয়ার। আচ্ছা বাই ম্যাডাম। যাক বাবা, সকালে কার মুখ দেখে যে উঠেছিলাম, যে দিনটা এত ভালো গেল। বিনা ইনভেস্টিগেশনে একটা আইফোন পেলাম। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। মা খাবার খাওয়ার জন্য ডাকলেন। সুমন, খাবার খেয়ে যা, আমরা বসে আছি। ওকে, আসছি মা। তারপর খাবার খেতে টেবিলে বসলাম। তখন মা বলল, কি, আজকে এত খুশি খুশি কেন? ব্যাপার কি? কই কিছু না তো, আমার তো মুখটাই এমন। তাড়াতাড়ি খেয়ে রুমে আসলাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, পুলিশ ম্যাম আমাকে এত দামি একটা ফোন কেন দিলেন? তাহলে উনি কি আমাকে ভালোবেসে ফেলেছেন? সত্যি বলতে আমিও প্রথম দেখার ওনার প্রেমে পড়ে গেছি, যাকে বলে লাভ অ্যান্ড ফার্স্ট সাইট, প্রথম দেখায় প্রেম। এসব ভাবতে ভাবতে ফোনটা বেজে ওঠে। এত রাতে আবার কে ফোন করলো? নাম্বার চেয়ে দেখি পুলিশ ম্যাম।
ওনার নাম্বার পুলিশ ম্যাম নামে সেভ দিয়ে রেখেছি। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কি করছো? হ্যাঁ, কে আপনি? আমাকে চিনতে পারছো না? আমি তোমার পুলিশ ম্যাম। ও ম্যাম, আপনি? আমি তো আপনার কথাই ভাবছিলাম। আমার কথা ভাবছিলে কেন? এই যে আপনি আমার কত কেয়ার করেন তাই। ও আচ্ছা, শোনো, কাল সকালে রেডি থেকো, তোমাকে নিতে আসবো। কেন ম্যাম, কোথায় নিয়ে যাবেন? কালকেই দেখতে পারবে। ওকে ম্যাম। আচ্ছা, গুড নাইট। গুড নাইট ম্যাম। তারপর ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম। ঘুম আসছে না, শুধু ম্যামের কথাই মনে পড়ছে। কিছুতেই ওনার চাঁদ মুখখানা ভুলতে পারছি না। কোনো রকম রাতটা পার করলাম। সকালে কে যেন আমাকে ডাকছে, খেয়াল না করে ঘুমিয়ে রইলাম। কোলবালিশটা শক্ত করে জড়িয়ে ধরলাম, কিন্তু আশ্চর্য, কোলবালিশটা আজ এত নরম লাগছে কেন? যা, আর একটু ঘুমাই। হঠাৎ অনুভব করলাম কি যেন নড়াচড়া করছে আমার বুকের ওপর। শালার কোলবালিশেরও আবার হাত পা আছে নাকি? তারপর চোখ খুলে যা দেখলাম তার জন্য 2 মিনিট পাগল ছিলাম। দেখি কোলবালিশ ভেবে ম্যামকে জড়িয়ে ধরে আছি। আমি চিৎকার করতে লাগলাম, আ আ আ আ। ম্যাম আমার মুখটা চেপে ধরলেন। এই চুপ, এত ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? ম্যাম আপনি এখানে কেন? এতক্ষণ আপনাকে আমি জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম। চুপ ফাজিল ছেলে, আমি আসছি তোমাকে নিতে। আন্টি বলল তুমি নাকি রুমে ঘুমাচ্ছ, তাই তোমাকে জাগাতে আসলাম। তুমি তো আমাকে জড়িয়ে ধরে সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমি ভেবেছিলাম কোলবালিশ। ঘুমের মধ্যে আমি কি করি কিছুই ঠিক নাই। প্লিজ কাঁদবেন না ম্যাম। ওকে ওকে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, তোমাকে নিয়ে বের হব। ওকে ম্যাম, আপনি 2 মিনিট বসেন, আমি 2 ঘন্টায় আসছি। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। ম্যাম আপনি একটু ড্রয়িং রুমে যান, আমি চেঞ্জ করব। আমি কোথাও যাব না, এখানেই চেঞ্জ করো। আমি চোখ বন্ধ করলাম, যা দেখার তো আগেই দেখেছি। তারপর আমি তাড়াতাড়ি একটা সাদা শার্ট, কালো প্যান্ট, ব্লেজার, শু পরে রেডি হলাম। তখন ম্যাম আমাকে দেখে বললেন, ওয়াও, তোমাকে তো দারুণ লাগছে। থ্যাংক ইউ ম্যাম। আর ম্যাম আপনাকেও শাড়িতে দারুণ লাগছে, একদম পরীর মতো। হয়েছে হয়েছে, এবার চলো, দেরি হয়ে যাচ্ছে। আর আন্টিকে বলো ফিরতে রাত হবে। তারপর মাকে বলে বেরিয়ে পড়লাম। সারাদিন ম্যামের সাথে ঘুরলাম। রাতে ম্যাম তার বান্ধবীর বাসায় নিয়ে আসলেন। তার বান্ধবী নাকি জন্মদিন। বাড়িটা খুব সুন্দর করে সাজানো, আর এখানে সব মেয়ে মানুষ। এত মেয়ে মানুষের মাঝে আমি খুবই অসহায়। তখন ম্যামের কিছু বান্ধবী আমার দিকে এগিয়ে আসলেন, নিজেদের মধ্যে বলতে শুরু করলেন, এই দেখ, ছেলেটা কি স্মার্ট হ্যান্ডসাম, কিন্তু এই ছেলেটা শিলার সাথে কি করছে? এই শিলা, তোর সাথে এই হিরোটা কে? একদম নজর দিবি না, নজর দিলে চোখ তুলে ফেলবো। তা দুলাভাই কেমন আছেন? আমি এদের মুখে দুলাভাই ডাক শুনে অবাক। আমি এদের কোন বোনের জামাই? আমি কিছুটা বিরক্তিকর ভাব নিয়ে বললাম, জি ভালো, আপনারা কেমন আছেন? দুলাভাই যখন এসেছে, শালিরা কি খারাপ থাকতে পারে? আচ্ছা দুলাভাই, আমরা এখন আসি, পরে কথা হবে। আর আমাদের বোনটাকে একটু সামনে রাখবেন, হারিয়ে যেন না যায়। আমি কথাবার্তা শুনে বারবার অবাক হচ্ছি। শালার বিয়েই করলাম না, তার আগে দুলাভাই ডাক শুনতে হয়? এমন ভাগ্য কয়জনের হয়? কতগুলো শালি। আপাতত এসব চিন্তা বাদ দিতে হবে। এদিকে জন্মদিনের কার্যক্রম শুরু হয়ে গেল। রাত প্রায় 12টা বেজে গেল। সবাই চিল্লাচিল্লিতে ব্যস্ত। শালার সবগুলোই মেয়ে, তাদের মাঝে আমি এক অসহায় হাড্ডি। কেক কাটা শুরু করলো। শিলার বান্ধবী কেক খাওয়া শেষে একে অপরের মুখে কেক মাখাতে ব্যস্ত। হঠাৎ চমকে উঠলাম, কে যেন আমার মুখে কেক মাখিয়ে দিয়েছে, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। চেয়ে দেখি শিলার এক বান্ধবী। একটু আগেই তার সাথে আমার পরিচয় হলো। আমার মাথায় রক্ত উঠে গেছে। রাগে গাটা থরথর করে কাঁপছে। ইচ্ছে করছে কষে একটা চড় মারি, কিন্তু মুহূর্তেই তাকিয়ে দেখি শিলা তার বান্ধবীর গালে চড় বসিয়ে দিয়েছে। আমি তো দেখেই শেষ। যে কাজ আমি করব ভাবলাম সেটা সেলাই করে ফেললো। যাক বাবা,
সবাই সব আয়োজন বন্ধ করে দিয়ে আমাদের দিকে তাকিয়ে রইল। তখন শিলা বলল, তোর সাহস কি করে হয় ওর গায়ে কেক মাখানোর, ওর গায়ে হাত দেওয়ার? শিলার বান্ধবী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শিলা আমার কাছে এসে নিজের শাড়ি দিয়ে আমার মুখটা পরিষ্কার করে দিল। আমি হাঁ করে শিলার কর্মকাণ্ড দেখছি, সাথে বাকি সবাই। তারপর শিলা আমার হাত ধরে টেনে সেখান থেকে নিয়ে আসে। তারপর আমাকে গাড়িতে টেনে বসালো, নিজেও উঠে বসলো। তারপর গাড়ি চলছে তার আপন গতিতে। আমি আর ম্যাডামকে কোনো কথা বললাম না। এক সময় ম্যাডাম আমাকে বলল, সুমন, কাল একটু পার্কে দেখা করতে পারবে? আমি কোনো কথা বললাম না। শিলা কি বলছে আমার কানে যায় নাই। আমি শুধু শিলার দিকে তাকিয়ে রইলাম। কি করলো মেয়েটা? কি হলো সুমন, আমি কি বলছি শুনতে পাচ্ছ? না ম্যাডাম, শুনতে পাইনি। কি যেন বলছিলেন? এই তুমি সারাদিন ম্যাডাম ম্যাডাম বলো কেন? শিলা বলে ডাকবে, মনে থাকে যেন। ওকে ম্যাম। আবার ম্যাম? সরি সরি শিলা। আচ্ছা, কালকে পার্কে চলে আসবে, ওকে? ওকে ম্যাম। সরি সরি শিলা। তারপর পুলিশ ম্যাম মানে শিলা আমাকে বাসার সামনে নামিয়ে বাই বলে চলে গেল। আমিও রুমে চলে আসলাম। বারবার শিলার আজকের পাগলামিগুলো মনে পড়ছে, কিন্তু হঠাৎ মনে প্রশ্ন জাগলো, শিলা আমাকে কাল পার্কে কেন দেখা করতে বলল? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম খবর নাই। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে পার্কের দিকে রওনা দিলাম। পার্কের কাছে যেতেই যা দেখলাম, আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, মাটিতে বসে পড়লাম। দেখি পুলিশ ম্যাম মানে শিলার রক্তমাখা শরীর রাস্তায় পড়ে আছে, কেউ ধরছে না। আমি চিৎকার করে কেঁদে উঠলাম। দৌড়ে ম্যামের কাছে আসলাম, ম্যামকে কোলে নিয়ে নিলাম, হাসপাতালের দিকে রওনা দিতে লাগলাম। তখনই একটা পুলিশের গাড়ি এসে আমার সামনে থামলো। ভাই, ম্যাডামকে তাড়াতাড়ি গাড়িতে ওঠান। আমি কিছু না ভেবে তাড়াতাড়ি ম্যামকে গাড়িতে তুললাম। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, জানি না কেন, নিজেকে কন্ট্রোল করতে পারছি না। হাসপাতালের সামনে এসে আমি আর পুলিশ অফিসার ম্যামকে হাসপাতালের ভেতরে নিয়ে গেলাম। তারপর ডাক্তার ম্যামকে আইসিইউতে নিয়ে গেলেন। আমার ভেঙে পড়া দেখে পুলিশ অফিসার বলল, আচ্ছা ভাই, ম্যাম আপনার কে হয়? আমি কে হয় না হয় তা পরে জানলেন, আগে বলুন ম্যামের এই অবস্থা কি করে হলো? আপনি কিছু জানেন? তারপর পুলিশ অফিসার মানে ম্যামের সহকারী বলতে শুরু করলো, তাহলে শুনুন, আমি হলাম এখানকার থানার পুলিশের সহকারী মহাপরিচালক। 1 মাস আগে শিলা ম্যাম এখানে পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক হিসেবে জয়েন করেছিল। এখানকার মেয়র জামেদ সাহেব ম্যামকে অন্যায় অফার করে কিনতে চেয়েছিল। ম্যাম রাজি না হওয়াতে ম্যামকে নানা রকম হুমকি দেয়। একদিন জামেদ সাহেবের বখাটে ভাই মুন্না একটা মেয়েকে ধর্ষণ করে। ম্যাম তাকে থানায় ধরে এনে মারধর করে, কিন্তু জামেদ সাহেব তার ভাইকে পলিটিক্যাল পাওয়ার দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়। যাওয়ার সময় ম্যামকে মেরে ফেলার হুমকি দেয়। তাই তো আজ ম্যামকে মেরে ফেলতে চেয়েছে। ম্যামের সহকারীর কথা শুনে রাগে আমার শরীর কাঁপতে লাগলো। ইচ্ছে করছে ওই শালা জামেদকে কাঁচা চিবিয়ে ফেলি। আমাকে এখনো চেনে না। মেয়র জামেদকে আমি ভালো করে চিনি, উনি আমাকে ভালো করে চেনেন, কারণ এর আগে আমিও আমার বন্ধুরা মিলে ওর লোকজনকে বহুবার মেরেছি। তারপর আইসিইউ থেকে ডাক্তার বেরিয়ে আসলেন। শুনুন, ওনার ইমিডিয়েটলি বি পজিটিভ ব্লাড প্রয়োজন। আমাদের এখানে আপাতত এই গ্রুপের রক্ত নেই, যেখান থেকে পারেন রক্ত নিয়ে আসুন। ডাক্তার সাহেব, আমার ব্লাড গ্রুপ বি প্লাস, প্লিজ আমার কাছ থেকে রক্ত নিন। তাহলে তাড়াতাড়ি আমার সাথে আসুন। আমি গিয়ে রক্ত দিলাম। শরীরটা ক্লান্ত লাগছে, কাউকে বুঝতে দেইনি। বাইরে গিয়ে ম্যামের সহকারীকে বললাম, ভাই আপনি এখন বাসায় চলে যান, আমি এখন আছি। ওকে ভাই, ম্যামের দিকে খেয়াল রাখবেন, আমি পরে আবার আসবো। আমি আস্তে করে ম্যামের কাছে বসে পড়লাম। ম্যাম গভীর ঘুমে আচ্ছন্ন। ম্যামের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। অনেকক্ষণ পর ম্যামের জ্ঞান ফিরল। ম্যাম আস্তে আস্তে চোখ খুললেন আর সরাসরি আমার দিকে তাকালেন। সুমন, তুমি? আর আমি কোথায়? শিলা, তুমি এখন হাসপাতালে। তুমি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলে, আমি তোমাকে হাসপাতালে নিয়ে আসলাম। তুমি কোনো চিন্তা করো না, আমি ওদের কাউকে ছাড়বো না, সব কটাকে কুকুরের মতো মারবো। ম্যাম কান্না করতে শুরু করলেন।
শিলা প্লিজ কেঁদো না, আমি আছি তো তোমার সাথে। সুমন, তুমি আমাকে কখনো একা ছেড়ে যাবে না তো? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। সুমন, আমি তোমাকে পার্কে দেখা করতে বলেছিলাম না, কেন জানো? কেন বলো তো? কারণ আমি তোমাকে সময়ের ব্যবধানে খুব ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমার কিচ্ছু চিন্তা করতে পারি না। প্লিজ গ্রহণ করে নাও আমাকে। আসলে আমি পুলিশ ম্যাম মানে শিলাকে খুব ভালোবেসে ফেলেছি। ওর মায়াবী চেহারায় প্রেমে পড়ে গেছি। কিন্তু শিলা, তুমি কি বলছো? আমি একটা বেকার ছেলে, কোনো ইনকাম নেই আমার। আমি তোমাকে নিয়ে কিভাবে চালাবো? আমি তো নিজেই চলতে পারি না। অনিচ্ছা সত্ত্বেও কথাগুলো বললাম। তখন ম্যাডাম বলল, তোমার কিছু করার দরকার নেই, তুমি শুধু আমাকে ভালোবাসবে। আমার যা করার আছে তা দিয়ে সারা জীবন আজীবন বসে বসে খেতে পারবে। তাছাড়া আমার এখনো চাকরি আছে। আমি কোনো কথা না বলে চুপ করে বসে রইলাম। কিছু না বলতেই শিলা আমার শার্টের কলার ধরে টান দিয়ে নিজের গায়ের ওপর ফেললো। এবার বলল, বলো আমাকে ভালোবাসো। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। ম্যাম খুশিতে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর আমিও ম্যামকে জড়িয়ে ধরলাম। আমি শিলার জন্য রিলিজ লেটার নিয়ে আসলাম। এতদিন হাসপাতালে থেকে মেয়েটা কেমন যেন শুকিয়ে গেছে। আমি ওর মায়ায় জড়িয়ে পড়লাম। আমি ম্যামকে হাসপাতাল থেকে বের হতেই ম্যামের সহকারী রাফিক ভাই হাজির হলেন। ম্যাম আমার কাঁধে হাত দিয়ে রুম থেকে বের হচ্ছেন। আমাদের এভাবে দেখে রাফিক ভাই তো অবাক। আরে রাফিক ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। রাফিক ভাই, আপনি জানতে চেয়েছিলেন না আপনার ম্যাম আমার কে হয়? হ্যাঁ, আপনাদের ম্যাম হচ্ছে আমার গার্লফ্রেন্ড। আমি ওনার সামনে কথাটা বলতেই ম্যাম লজ্জায় আমার বুকে মুখ লুকালেন। সরি স্যার, আমি চিনতে পারি নাই। আরে আপনি আমাকে স্যার বলছেন কেন? ভাই বললে খুশি হব। তাছাড়া আমি আপনার থেকে বয়সে ছোট। ওকে ভাই, চলুন। ম্যাম চলুন, আপনাকে বাসায় পৌঁছে দিই। আচ্ছা চলুন। তারপর রাফিক ভাই আমাদের ম্যামের বাসায় ছেড়ে দিলেন আর বললেন, আচ্ছা ম্যাম, আমি থানায় যাই, অনেক ফাইল পড়ে আছে। আর হ্যাঁ ম্যাম, আপনি সুস্থ না হওয়া পর্যন্ত আসবেন না, আমি সব সামলে নিব। তারপর রাফিক ভাই সেখান থেকে চলে গেলেন। আমি ম্যামকে নিয়ে বাসায় ঢুকলাম। ম্যামের বাসাটা দোতলা ছাদ বিশিষ্ট। ম্যামকে আস্তে করে নিয়ে ওর রুমে শোয়ালাম। মাথায় হাত বুলিয়ে দিলাম। তারপর শিলাকে খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিলাম। অনেক রাত হয়ে গেছে, বাসায় ফিরতে হবে। মা বাবা নিশ্চয় চিন্তা করছে। শিলা, তুমি চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো, আমি আসছি। অনেক রাত হয়ে গেছে, বাসায় ফিরতে হবে। আমি আবার সকালে আসবো। প্লিজ সুমন, যেও না, রাতটা এখানে থেকে যাও। আমার বাবা মা এখনো কেউ নেই, তারা আমাদের পুরনো বাড়িতে আছে। আর তারা এখনো জানে না আমার এই অবস্থা। আমার খুব ভয় হচ্ছে, আমি একা থাকতে পারবো না। তুমি কি বলছো? আমার এখানে থাকাটা উচিত হবে না, সবাই বাজে মন্তব্য করবে। কেউ কিচ্ছু বলবে না, তুমি এখানে থাকো ব্যাস। আর কেউ কিছু বললে একদম থানায় নিয়ে গিয়ে ভরে রাখবো। শিলা অনেক জোরাজুরি করলো, তাই আমি রাজি হয়ে গেলাম। কারণ এ অবস্থায় শিলাকে একা ফেলে যাওয়াটা ঠিক হবে না। তারপর বাবাকে ফোন করলাম। বাবা ফোন ধরে বলল, হ্যালো, হ্যাঁ বাবা, তুই কোথায়? এত রাত হয়েছে, বাড়ি আয়। বাবা আজ আমি একটা বন্ধুর বাসায় থাকবো, রাতে ফিরতে পারবো না, তোমরা কোনো চিন্তা করো না। আচ্ছা বাবা, ঠিক আছে। তারপর ফোনটা কেটে দিলাম আর ম্যাডামকে বললাম, আচ্ছা ঠিক আছে শিলা, আমি সোফায় ঘুমাবো। তোমার আবার বিশ্বাস নাই, যদি কিছু করে বসো। ওকে ওকে। আমি সোফায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে কারো চিৎকার শুনে ঘুম ভেঙে গেল। উঠে দেখি শিলা। শিলা, তোমার কি হয়েছে? চিৎকার করলে কেন? আমি আসলে খুব একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম। ও ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়ো। এই না না, আমি একা ঘুমোতে পারবো না, আমার খুব ভয় করছে। তুমি খাটে এসে ঘুমাও। আচ্ছা ঘুমাবো, কিন্তু মাঝখানে কোলবালিশ থাকবে। আর হ্যাঁ, তুমি এতটুকু সাহস নিয়ে আসামিদের ধরো কিভাবে? স্বপ্ন দেখেই ভয় পাও? আসলে পুলিশের পোশাক পরলে শরীরে একটা ভাব চলে আসে।
হয়েছে হয়েছে, কেমন সাহসী তা দেখতেই পাচ্ছি। এবার ঘুমিয়ে পড়ো। ওকে, গুড নাইট। তারপর মাঝখানে কোলবালিশ দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি শিলা বাচ্চা মেয়েদের মতো আমার বুকের ওপর পা তুলে ঘুমিয়ে আছে। আমি ওকে সরিয়ে ফ্রেশ হয়ে আসলাম ম্যামকে ডাকতে। শিলা, এই শিলা, ওঠো, ফ্রেশ হয়ে নাও, ওষুধ খেতে হবে তো। তারপর শিলা উঠে ফ্রেশ হয়ে নিল। আমি শিলাকে বাইরে থেকে খাবার এনে খাইয়ে দিলাম। আমি হালকা কিছু খেয়ে নিলাম। তারপর আমি বাড়ি চলে গেলাম। এখন ম্যাডাম একেবারে সুস্থ। তারপর ম্যাডাম বলল, সুমন, আমি একটু থানায় যাব। আমি কতদিন যাই না, কত কেস পড়ে আছে কি জানি। ওকে চলো, তোমাকে পৌঁছে দিই। ওকে চলো। তারপর শিলাকে ওর গাড়ি করে থানায় নিয়ে আসলাম। আমাকে আর শিলাকে হাত ধরে আসতে দেখে থানার সবাই অবাক, কারণ কিছুদিন আগে তারাই আমাকে ধরে এনেছিল। অবাক হওয়াটা স্বাভাবিক। সবাই দাঁড়িয়ে শিলাকে সালাম দিল। তারপর রাফিক ভাই বলল, কেমন আছেন ম্যাডাম? জি ভালো আছি। তারপর শিলা আমাকে নিয়ে ওর কেবিনে ঢুকলো। সুমন, বলো কি খাবে তুমি? স্পেশাল কিছু খাবো। বলো স্পেশাল কি খাবে? আজ তুমি চা খেতে চাইবে তাই খাবো, কারণ তুমি এখন আমার অতিথি। তোমার ওই মিষ্টি ঠোঁট দুটো খাবো। এই, এটা বাসা নয়, থানা। এখানে এসব চলে না। বাসায় যাই, তারপর দেখা যাবে। না, আমি এখনই খাবো, আমার সহ্য হচ্ছে না। এই বলে আমি শিলার দিকে এগিয়ে আসতে লাগলাম। শিলা পেছনে যেতে লাগলো আর বলল, এই কাছে আসবে না, আমার লজ্জা করে। আমি ওকে আর কিছুই বলতে না দিয়ে চার ঠোঁট এক করে দিলাম। আহ, কি মিষ্টি তোমার ঠোঁট দুটো। উম উম। কিন্তু দরজার দিকে তাকিয়ে দেখি রাফিক ভাই মুচকি মুচকি হাসছে, কারণ দরজাটা খোলা ছিল। ম্যামের চোখ পড়তেই রাফিক ভাই চলে গেল। এভাবে 5 মিনিট থাকার পর ছেড়ে দিলাম। জানেমন, তোমার ঠোঁট জোড়া এত মিষ্টি কেন? তোমার ঠোঁট দুটো দেখলে আমি লোভ সামলাতে পারি না, শুধু কিস করতে ইচ্ছা করে। যা লুচু ছেলে, একটু শরম নাই, সবাই দেখে ফেলবে আমাদের। দেখেছে তো ভালোই হয়েছে, তাদেরও একটু সিনেমা দেখার শখ হয়েছে। ওই শয়তান, যাও এখন, অনেক ফাইল পড়ে আছে, কাজ করতে দাও। আচ্ছা যাচ্ছি, ফোন করবে কিন্তু। ওকে যাও। তারপর আমি থানা থেকে বের হতে লাগলাম। বের হতেই বড় ধরনের শখ খেলাম। মেয়র জামেদও তার ভাইয়েরা থানা দিকে যাচ্ছে। আমি বুঝতে পারলাম কিছু তো গড়বড়। হ্যাঁ, ওরা আবার শিলার কোনো ক্ষতি করবে না তো? শালাকে তো বিশ্বাস নেই। শালা, তোদের আজকে পেয়েছি। আমার শিলার গায়ে হাত তুলেছিস, তোদের একটাকেও বাড়ি ফিরতে দেব না। দেখি তোদের কোন বাপ এসে বাঁচায়। তাড়াতাড়ি বন্ধুগুলোকে ফোন করলাম। সবাই আমার কথা মতো কিছুক্ষণের মধ্যেই ওরা চলে আসলো। নীল, তোরা এখানে দাঁড়া, আমি ভেতর থেকে আসছি। থানার ভেতরে ঢুকলাম। তখন মেয়রের বদমাস ভাই আমার কলার ধরে বলল, এই কোথায় যাচ্ছিস? আমার মাথায় রক্ত উঠে গেছে। রাগের মাথায় মেয়রের ভাইয়ের কান বরাবর একটা আঘাত করলাম। কান ফেটে রক্ত পড়ছে। থানার ভেতরে চিৎকার শুনে আমার বন্ধুরা চলে আসলো। তারপর মেয়রের লোকেদের বাইরে বার করে নিয়ে গেল, কারণ আমরা ছিলাম 25 জনের মতো আর ওরা মাত্র 10 জন। হঠাৎ শিলার কেবিনের দিকে নজর গেল। দেখলাম শিলার কেবিনের দরজা বন্ধ আর ভেতরে শিলার চিৎকার শোনা যাচ্ছে। তাই আমি লাথি মেরে কেবিনের দরজা ভেঙে ফেললাম। দেখি মেয়র জামেদ বলছে, শালি, তোকে একবারে মেরে ফেলতে চেয়েছি, কিন্তু তোর ভাগ্য ভালো বেঁচে গেছিস। কিন্তু আজ তোর এমন অবস্থা করবো, কোথাও মুখ দেখাতে পারবি না। তারপর শিলাকে জড়িয়ে ধরে। শিলা চিৎকার করছে। আমি ম্যামের লাঠি নিয়ে মেয়র জামেদের মাথায় আঘাত করলাম। সালাম মাটিতে লুটিয়ে পড়ল। আরেকটা মারতে যাব, তখনই রাফিক ভাই আমার লাঠি ধরে ফেলল। সুমন ভাই, এভাবে মারলে তো ও মরে যাবে। শালা আগে সুস্থ হোক, তারপর পাছায় গরম রড দিব। মেয়র হয়েছে বলে যা ইচ্ছা তাই করবে নাকি? তারপর শিলা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর কান্না শুরু করলো। রাফিক ভাই, আপনারা থানায় থাকতে এই অসভ্যটা থানায় এসে অসভ্যতামি করার সাহস পায় কি করে? আসলে ভাই, আমি একটা আসামি ধরতে গিয়েছিলাম, এসেই দেখি এই অবস্থা।
আর বাকিরা চাকরি হারানোর ভয়ে কিছু বলে না। তারপর পুলিশ অফিসারদের কিছুক্ষণ জ্ঞান দিলাম। ওরা মেয়র জামেদকে টেনে হাসপাতালে নিয়ে গেল। আমিও শিলাকে নিয়ে বেরিয়ে পড়লাম। শিলা এখন আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। আমি গাড়ি ড্রাইভ করে শিলার বাসার সামনে চলে আসলাম। ওর কান্না যেন কিছুতেই থামছে না। আমি ওকে নিয়ে ওর রুমে গেলাম। তুমি কেন ওদের মারতে গেলে? ওরা যদি তোমার কোনো ক্ষতি করে? ওই বদমাসটা আমার কিছুই করতে পারবে না। ও তোমার সাথে অসভ্যতামি করার চেষ্টা করেছে। তোমার যদি কোনো কিছু হয়ে যেত আমি কি নিয়ে বাঁচবো বলতে পারো? এত ভালোবাসো আমায়? নিজের জীবনের থেকেও বেশি। তারপর শিলা একটা দুষ্টু হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। ওর গোলাপি ঠোঁট আমার ঠোঁটের সাথে লাগিয়ে দিলাম। এভাবে 5 মিনিট থাকার পর শিলা বলে উঠলো, বিয়ে করবে আমায়? হুম সত্যি? 3 সত্যি। সুমন, তুমি আজ আমার কাছে যা চাও আমি তাই দিব। সত্যি দেবে? বলো কি চাও তুমি? আমি শুধু তোমার গোলাপি ঠোঁটের কোমল পরশ পেতে চাই। এই বলে আমি শিলার খুব কাছে চলে আসলাম। দুজনেরই নিঃশ্বাস ভারী হয়ে আসছে। শিলা বিছানায় পড়ে গেল। আমি ওর ওপর পড়ে গেলাম। তারপর ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে 1 ঘন্টা কিস করলাম। তারপর যা হওয়ার তাই হলো। এটা আর বললাম না, সবাই জানেন। এটা প্রায় 1 ঘন্টা করার পর দুজনে বাথরুমে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে দুজনে বাইরে এলাম। তারপর আমি বললাম, শিলা আজকে তোমাকে মা বাবার কাছে নিয়ে যাব, কিন্তু শোনো আমি আগে বাসায় যাব, তারপর কিছুক্ষণ পর তুমি বাসায় আসবে, ওকে? তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। শিলাকে সব বুঝিয়ে দিলাম। আমি বাসায় চলে আসলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। সারাদিন অনেক ধকল গেছে, তাই বিছানায় শুয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। কিছুক্ষণ পর শিলা আমাদের বাসায় আসলো। কলিং বেল চাপ দিতেই মা গিয়ে দরজা খুলে দিল। আর শিলাকে দেখে মা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার মা, তুমি হঠাৎ? মা শিলাকে আগে থেকে চিনে, কারণ শিলা এর আগে একবার আমাদের বাড়ি এসেছে। আন্টি, আপনার ছেলে কোথায়? আমি ওকে অ্যারেস্ট করতে এসেছি। কেন মা, আমার ছেলে কি করেছে? অনেক বড় অপরাধ করেছে আপনার ছেলে। একটা নিরীহ মেয়ের মন চুরি করেছে। মেয়েটা ওর জন্য রাতে ঘুমাতে পারে না। শিলা কথাটা এক নিঃশ্বাসে বলে ফেললো। শিলার কথা শুনে মা আর হাসি থামাতে পারছে না। মা, আমার ছেলে কোন মেয়ের মন চুরি করেছে শুনি? আমি তার চাক মুখখানা দেখতে চাই। কার আবার? আমার? কথাটা বলে শিলা জিভে কামড় দিল। আয় হায়, কি বলে ফেললাম! শিলা লজ্জায় মাথা তুলতে পারছে না। মা বিষয়টা বুঝতে পেরে মুচকি হাসি দিল আর বলল, ও মা, তাই নাকি? আমার ছেলে তোমার মন চুরি করেছে? আমার অপদার্থ ছেলেটা এতদিনে একটা কাজের মতো কাজ করলো। এত মিষ্টি একটা মেয়ে। শিলা মায়ের পা ছুঁয়ে সালাম করলো। মা আর শিলা নিচে বসে গল্প করছে, আর আমি রুমে নাক ডেকে ঘুমিয়ে আছি। হঠাৎ কে যেন আমার পা ধরে নিচে ফেলে দিল। আমি চিৎকার করে উঠলাম, কোন সালারে আমার ঘুমটা নষ্ট করলো? আমি তোর শালা, তলে তলে টেম্পু চালাও, আমার বলেই হরতাল? ও তুই? আমি ভাবলাম কোন শালা আবার। এটা আমার চাচাতো বোন রুহি। কি হয়েছে বলবি তো নাকি? নিচে গিয়ে দেখ কি হয়েছে। হারামি আমার মন ভেঙে দিল। তারপর নিচে নেমে দেখি মা, বাবা আর আমার ছোট বোন রিনা মিলে শিলার সাথে গল্প করছে। আমি নিচে নামতেই মা বলল, কি ব্যাপার, আমার গুণধর ছেলে এত এগিয়েছেন আর আমরা কিছুই জানি না? এত মিষ্টি একটা মেয়ের মন চুরি করেছে, অথচই আমরা কিছুই জানি না? মা শিলাকে দেখিয়ে বলল। আমি লজ্জায় শেষ। তারপর শিলা বলল, আন্টি, আমার মাম্মি আর বাপি সুমনকে দেখতে চেয়েছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কালকে সুমনকে নিয়ে আমার বাড়িতে রওনা দিব আর আমাদের বিয়ের কথাটা ফাইনাল করব। শিলার কথা শুনে মা বাবা সবাই রাজি হলো। তারপর শিলা বাসায় যাব বলল, কিন্তু মা যেতে দিল না। মা শিলা, আজকে তুমি এখানেই থাকো আর তোমার বাড়িতে এখান থেকে রওনা দিও। ওকে আন্টি। আন্টি না, মা বলো। ওকে মা।
সেদিন রাতে শিলা আমাদের বাড়িতে থেকে যায়। রাতে অনেক খোঁজ গল্প করলাম, তারপর সবাই যে যার মতো ঘুমিয়ে পড়লাম। আমি আমার রুমে, শিলা আমার বোনের রুমে। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে শিলা আমাকে জাগিয়ে মা বাবাকে সালাম করে সবার থেকে বিদায় নিয়ে আমি আর শিলার বাড়ির দিকে রওনা দিলাম। আমি ওখানের কিছুই চিনি না, জীবনে প্রথমবার যাব। কি কাণ্ড! আমি আর শিলা ট্রেনে উঠলাম। স্টেশনে যে কত মানুষ আমাকে সালাম করছে তার কোনো হিসাব নেই, কারণ আমি পুলিশনির বয়ফ্রেন্ড। তারপর ট্রেনে উঠে শিলাকে জানালার পাশে সিটটা দিলাম। শিলা আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। ট্রেন চলছে, আমি বাইরের প্রকৃতি দেখছি। কিছুক্ষণ পর শিলাকে উঠিয়ে হালকা কিছু খাইয়ে দিলাম, সাথে আমিও কিছু খেয়ে নিলাম। ট্রেন আমাদের গন্তব্য স্টেশনে থামলো। আমি শিলাকে বললাম, শিলা, ট্রেন তো থেমে গেছে, আমরা কি এখানে নামবো? ওই হ্যাঁ, নামো। তারপর আমরা শিলাদের বাসার দিকে রওনা দিলাম। বাড়িটা অনেক পুরনো, কিন্তু সৌন্দর্যের কোনো কমতি নেই। 4 তলা বাড়ি। আমরা বাড়ির ভিতর ঢুকতেই অনেকগুলো মেকআপ সুন্দরী আমাদের ঘিরে ধরলো। শিলা, এটা নিশ্চয় আমাদের দুলা ভাই। আহ, কি কিউট! কোথায় পেলে এই হিরো? আমি লজ্জায় মাথা তুলতে পারছি না। তখন আরেক মেয়ে বলল, আগে পরিচয় হলে দুলাভাইকে নিয়ে পালিয়ে যেতাম। শিলা রেগে গিয়ে চোখ গরম করে ওই মেকআপ সুন্দরীর দিকে তাকালো। এই তোরা দেখেছিস ওদের কি ভালোবাসা? আমরা একটু দুলাভাইয়ের সাথে প্রেম লাভ করবো, সেটা ওর সহ্যই হয় না। শিলাকে উদ্দেশ্য করে একটা মেয়ে বলছে আর জোরে জোরে হাসছে। তখন একজন 40-45 বছরের মহিলা এসে বলল, মা শিলা, জামাই বাবাজিকে নিয়ে ভিতরে আয়। আমি বুঝতে পারলাম উনি শিলার মাম্মি। আমি ওনাকে সালাম করলাম। উনি আমাকে ধরে ফেললেন। তারপর আঙ্কেল আন্টি আমার মা বাবার সম্পর্কে জিজ্ঞাসা করলো। আঙ্কেল বলল, বাবা, আমাদের তোমাকে খুব পছন্দ হয়েছে। তার চেয়ে বড় কথা হলো শিলা তোমাকে পছন্দ করেছে। ওর পছন্দই আমাদের কাছে সব। আমি চাই তোমার বাবা মায়ের সাথে কথা বলে তাড়াতাড়ি তোমাদের বিয়েটা দিয়ে দিতে। আঙ্কেল, আপনারা যা ভালো মনে করেন। শিলা বিয়ের কথা শুনে মাথা নিচু করে আছে লজ্জায়। আমরা খাবার পর্ব শেষ করলাম। শিলা আমাকে আমার থাকার রুমটা দেখিয়ে দিল। রুমটা বেশ সাজানো গোছানো। রুমে ঢুকে শিলা দরজা বন্ধ করে দিল। দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। কি ব্যাপার শিলা, আজ এত খুশি খুশি লাগছে? শিলা লজ্জায় মাথা গুজে আছে, তাই আমি বললাম, এসো তোমার লজ্জা দূর করে দিই। শিলা চলে যেতে লাগলো। আমি হাত ধরে ফেললাম, চেনে ওর ঠোঁট চেপে ধরলাম। আহ, কি মিষ্টি! হঠাৎ কোথা থেকে একটা 7-8 বছরের মেয়ে এসে বলল, এই ছেলে, তুমি আমার আপুকে কিস করলে কেন? আমাকে কি চোখে দেখো না? আমি কি কিউট? হাজারো ছেলেরা আমার উপরে বাস খায়, থুকু ক্রাশ খায়। আমি পিচ্চিটার কথা শুনে 2 মিনিট পাগল ছিলাম। এই পিচ্চি মেয়েটা বলে কি? এই পিচ্চি, তোমার উপর ছেলেরা বাঁশ খায়, থুড়ি ক্রাশ খায়, ঢপ দেওয়ার আর জায়গা পাও নাই? ওই বুড়ো খাইটাস একদম পিচ্ছি বলবে না। আমার বয়স 8 বছর, আর আমি জানি আমি দেখতে অনেক সুন্দরী, আপুর চাইতেও। না না, তুমি তো ঐশ্বরিয়া রায়ের মতো সুন্দরী। কি বললে তুমি? আমার সাথে ঐশ্বরিয়া রায়ের যায়? কোথায় শাহজাদি আর কোথায় হারামজাদি? আমি হলাম শাহজাদি। হাই হাই, কয় কি এই পিচ্চিটা! আল্লাহ, দড়ি ফেলাও আর আমারে তুমি উপরে উঠিয়া নাও। আর বুড়ো খাইটাস, তুমি চাইলে আমাকে প্রপোজ করার একটা চান্স নিতে পারো। অ্যাকসেপ্ট করব কি করব না সেটা পরে ভেবে দেখব। হে আল্লাহ, আমি এসব শোনার আগে আমাকে নিলে না কেন? প্রিয়া, তুই যাবি এখান থেকে? সব সময় শুধু পাকনামি। যাচ্ছি যাচ্ছি। এই হিরো, শোনো, চান্স মিস করো না, না হলে পরে পস্তাবে। প্রিয়া চলে গেল। আমি আর শিলা হাসতে লাগলাম। প্রিয়া মেয়েটা বয়সের চাইতেও বেশি পাকা। একদিনে যে কোনো ছেলের মাথা খারাপ করে দেবে। শিলা আমাকে একটা উম্মা দিয়ে চলে গেল। আমি একটু ঘুমিয়ে পড়লাম। সারাদিন অনেক জার্নি করেছি, খুব ক্লান্ত লাগছে। শুয়ে পড়তেই ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। বিকালে শিলাটাকে ঘুম ভাঙলো। ক্লান্ত শরীর নিয়ে উঠতে মন চাইছে না, তবু উঠলাম। কি ব্যাপার সাহেব, ঘুম ভাঙলো? কোথায় একটু আদর করবে না করে উনি শুধুই ঘুমায়।
আমার লক্ষ্মীটি রাগ করে না, আসলে খুব ক্লান্ত লাগছে, তাই উঠতে মন চাইছে না। ওহ আচ্ছা শোনো, তোমার ওঠা লাগবে না, আমি তোমার খাবার নিয়ে আসবো। আচ্ছা। শিলা আমার রুম থেকে চলে গেল। সবাই রাতের খাওয়ার জন্য বসলো। মা শিলা, জামাই বাবাজিকে খেতে ডাক। মাম্মিও ক্লান্ত, অনেক জার্নি করে আসছে তো। মাম্মি, আমি ওকে খাবার দিয়ে আসছি। আচ্ছা মা, এই নে দিয়ে আয়। শিলা খাবার নিয়ে আমার রুমে আসলো আর বলল, আমার বাবুটা ওঠো, খাবার খাবে। তুমি খেয়েছো? নিশ্চয়ই খাওনি। এসো দুজনে একসাথে খাই। তারপর আমি আর শিলা একে অপরকে খাইয়ে দিতে লাগলাম। হঠাৎ আমার মুখে প্রচন্ড ঝাল অনুভব করলাম। আমি ঝাল একদম খেতে পারি না। আমি ঝালে কোনো কথা বলতে পারছি না। শিলা আমাকে পানি দিল। পানি খেয়ে ঝাল আরো দ্বিগুণ বেড়ে গেল। আচমকা শিলা আমাকে টেনে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিল। মুহূর্তে আমার ঝাল দূর হয়ে গেল। কি সাহেব, ঝাল গেল? ঝাল না যে কোনো উপায় আছে? যে মিষ্টি খেলাম। তারপর খাবারটুকু খেয়ে নিলাম। তারপর শিলা, কিছু বলবে? কি হলো বলো? বিয়ের আগে তো সব সেরে ফেলেছো, এখন বলতে কিসের এত লজ্জা? না না কিছু না। ও আচ্ছা। মুয়া। তারপর শিলা আমাকে উম্মা দিয়ে চলে গেল। পরের দিন আমি আর শিলা আমার বাসায় ফিরে আসার প্রস্তুতি নিচ্ছি। তার জন্য আমি রেডি হচ্ছি, সাথে শিলাও। এমন সময় আমার রুমে শিলার পিচ্চি বোন পিয়া এসে হাজির। কি যে বুড়ো খাটাস, চান্স না নিয়ে চলে যাচ্ছিস? আমার বোনের মধ্যে কি পেয়েছিস যে আমার মধ্যে নাই? তুই কি মিস করছিস নিজেও জানিস না। আমার সোনার কিউটি শালিকা, আমি তোমার বোনকে ভালোবাসি। যা হারামজাদা, আর কোনোদিন যেন তোর মুখ না দেখি, বুড়ো খাটাস। আমার পিচ্চি বোন রাগ করেছে মনে হয়। শোনো শালিকা, তোমার বোনের সাথে আমার ইয়ে হয়ে গেছে, তাই তোমাকে নিয়ে ভাবার টাইম নাই, বুঝলে? ও মা, কি কাণ্ড! ও তাহলে আমি এখন যাই। এই বলে পিয়া দৌড়ে চলে গেল। আমি পেছন থেকে ডাকলাম, ওই আমার পিচ্চি শালিকা, আয় তোরে নিয়ে পালিয়ে যাই। শিলা সেজেগুজে রেডি। আমি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আজকে আমার পাগলিটাকে পরীর মতো দেখাচ্ছে। একবার বিয়েটা করে নি, তারপর সুদে আসলে বের করব। তারপর আবার বউয়ের পয়সায় বসে খাবো। কি কাণ্ড! শাশুড়িমা আর শ্বশুরের কাছ থেকে বিদায় নিয়ে আমি আর আমার পাগলিটা আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর আমরা স্টেশনে পৌঁছে সোজা আমাদের বাড়ি চলে আসলাম। কি রে বাবা, তোরা আসছিস? আসতে কোনো সমস্যা হয়নি তো? না মা, কোনো সমস্যা হয়নি। এবার ভিতরে আয়। আর শোন, আগামী শুক্রবার তোর আর শিলা মামুনির বিয়ে। আমি শিলা মামুনি মায়ের সাথে কথা বলেছি, তারা সম্মতি দিয়েছে, তারা আগামীকাল চলে আসবেন। মা, তুমি কি সত্যি বলছো? সত্যি। আমি খুশিতে মাকে জড়িয়ে ধরলাম। শিলাও আজ ভীষণ খুশি। আমি রুমে গিয়ে একটা ব্রেক ড্যান্স দিলাম, তারপর ফ্রেশ হলাম। আজ শুক্রবার, আমার বিয়ে। ঠেলা সামলাও, আমার মতো পিচ্চি পোলা আবার বিয়ে করে, ভাবা যায় এগুলা? শিলা আর আমার বিয়ের পিড়িতে বসলাম। কাজী সাহেব আমাকে কবুল বলতে বলে। আমি ভাবছি কবুল বলবো নাকি আবুল বলবো। এই যে ভাইয়েরা, এখন যিনি গল্পটা দেখছেন তাকে বলছি, কি বলবো একটু বলেন। আরে আরে, আমি জানি আপনারা কি বলতে বলছেন। আপনারা সবাই আবুল বলতে বলছেন, তাই না? কিন্তু আমি এত বোকা না। আমি এদিকে আবুল কই আর আপনারা আমার বউ নিয়ে ভেগে যান। এই ধান্দা আছেন, তাই না? তা হবে না চান্দু। তারপর 3 বার কবুল বলে বিয়ের কাজ সম্পন্ন হলো। আজ আমাগো বাসের রাত, বাসর রাত। আমি ছাদের উপর বসে আছি। আজকে একটু ভয় ভয় লাগে কেন? বিয়ের আগেই তো সব শেষ করে ফেললাম, তখন ভয় করে নাই, কিন্তু এখন কেন ভয় করে? এমন সময় আমার ডেঞ্জারাস পিচ্চি শালিকা ছাদে এসে হাজির। কি রে বুড়ো খাটাস, তোর কামটা সরলি আর আমার মতো সুন্দরী চান্সটাও মিস করলি। এবার যা বাসের ঘরে, আমার বোন তোরে পাশ দেওয়ার জন্য বসে আছে। পিয়া, ও পিয়া, আমার শয়তানের হাড্ডি শালিকা,
আমি ভাবছি আমার ফ্রেন্ড লিস্টে কিছু ছেঁচড়া ফ্রেন্ড আছে, তাদের সাথে তোর বিয়ে দিয়ে দিব। তুই কি পারবি ওগুলোরে টাইট দিতে? কস কি মামা, থুকু দুলাগাই, থুকু দুলাভাই। পারুম না, মানে একবারই আমার উপর ছাইরা দে, দেখ কি করি। ঠিক আছে, তুই পারতে থাক, আমি বাসর করে আসি। দৌড় দিয়ে বাসর ঘরে প্রবেশ করলাম। ঢুকে দেখি আমার সোনা বউ পুলিশ ম্যাম কোমরে কাপড় বেঁধে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আসতেই, আরে আপনারা কি ভাবছেন আমারে চড় মেরেছে? না রে ভাই, আপনারা এমনিতেই একটু বেশি বোঝেন। আমার পুলিশ বউ তো ঠাস ঠাস করে দরজা লক করে দিল আর বলল, কি রে শ্বশুরের পোলা, এখন তোর আসার সময় হলো? ছেলা প্রচন্ড রেগে ফুসফুস করছে, মনে হয় এখনই বোম ব্লাস্ট হবে। তারপর আবার বলল, শোন, দেরি করে আসার অপরাধে 200 বার কান ধরে উঠবোস করবি, না হয় 100টা লাঠির বাড়ি খাবি। বল কোনটা করবি? না মানলে কিন্তু তোর বাসর করা হবে না। আমার সোনা বউ, পুলিশ বউ, আমি তোমার সব শাস্তি মাথা পেতে নেব, কিন্তু বাসর বাদ দিতে পারবো না। কি আর করবো, পুলিশ বউয়ের আদেশ। 20 বার উঠবোস করতেই পুলিশ বউ বলল, হয়েছে, আর করতে হবে না, শাস্তি মকুব করা হলো। আমি তো খুশির ঠেলায় আমার পুলিশ বউরে নিয়ে একটা কাপল ড্যান্স দিলাম। তারপর পুলিশ মহাপরিচালক মানে আমার বউরে বললাম, চলো না আমরা অপারেশন স্টার্ট করি। যা শয়তান, আমার বুঝি লজ্জা করে না? আরে আমার সোনা বউরে, বাসর রাতে জামাই পেটাই, আবার ওনার আবার লজ্জা? এত নেকামো রাখো কোথায়? তারপর আমি আর আমার পুলিশ গার্লফ্রেন্ড থুড়ি, এখন তো বউ, ওরে নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লাম। আর টাইম লস না করে বেবি আনার অপারেশন শুরু করলাম। সকালবেলা কারো রেশমি চুলের ঘ্রাণে আমার ঘুম ভাঙলো। পুলিশিনী বউটা আমার পাগল করে দেবে। কি সাহেব, ঘুম ভাঙলো? এবার ওঠেন। না, আগে 2টা পাপ্পি দাও, তারপর উঠবো, না হয় উঠবো না। নো নেভার, রাতে অনেক দিয়েছি, এখন আর হবে না। ওঠো, না হলে পানি ঢেলে দিব। না, আমি পাপ্পি ছাড়া উঠবো না। 2টা দিতে পারবো না, একটা হলে রাজি। রাজি। হুম, হুম। সকালে বউর চুমুর কি ফিলিংস রে বাবা। এবার উঠে ফ্রেশ হয়ে নিলাম। এখন আমি ভালো একটা জব করি, কতদিন আর বউয়ের পয়সায় খাবো? একটা প্রেস্টিজ আছে না? এদিকে শিলার প্রসব পেন শুরু হয়েছে। আমরা শিলাকে নিয়ে হাসপাতালে আসলাম। শিলাকে আইসিইউতে পাঠালাম। আমি সহ বাকি সবাই কাঁদছে। এরই মধ্যে আইসিইউ থেকে একজন ডাক্তার বের হলেন। আমি দৌড়ে তার কাছে গেলাম। তারপর ডাক্তারকে বললাম, ডাক্তার, আমার ওয়াইফের কি অবস্থা? ও ঠিক আছে তো? অবস্থা বেশি ভালো না, আমরা যে কোনো একজনকে বাঁচাতে পারবো। ডাক্তারের কথা শুনে আমার পুরো পৃথিবী থরথর করে কাঁপছে। ডাক্তার বললেন, এবার বলুন, আপনি কাকে বাঁচাতে চান, সন্তান নাকি স্ত্রীকে? ডাক্তার, আপনি আমার শিলাকে বাঁচান। শিলা বেঁচে থাকলে আমি আমার সন্তান আবার পাবো। আপনি ভেঙে পড়বেন না, আপনার স্ত্রী এবং সন্তান দুজনই ভালো আছে। আপনার কি করে একটা কন্যা সন্তান হয়েছে। আমি তো খুশিতে আত্মহারা। তারপর আমি বললাম, আপনি সত্যি বলছেন ডাক্তার? সত্যি। কিন্তু তখন মিথ্যা বললেন কেন? আসলে আপনার স্ত্রী বলতে বলেছিল, কিন্তু আমি বলতে পারলাম না, আপনি কষ্ট পাবেন বলে। এখন আপনি আপনার ওয়াইফের সাথে দেখা করতে পারেন। আমি এক দৌড়ে শিলার কেবিনে প্রবেশ করলাম। দেখি শিলা বাবুকে চুমু খাচ্ছে। আমি শিলার পাশে গিয়ে মুখ গোমরা করে বসে রইলাম। তখন শিলা বলল, কি সাহেব, মন খারাপ কেন? খুশি হননি? তুমি ডাক্তারকে মিথ্যা বলতে বলেছিলে কেন? জানো আমার কত কষ্ট হয়েছিল তখন? সরি আমার জানুটা, আর এমন হবে না। আমি দেখতে চেয়েছিলাম আমার পাগলটা আমায় কত ভালোবাসে, কিন্তু ডাক্তার সব গোলমাল করে দিল। আমি শিলার কপালে চুমু খেয়ে বললাম, আর কখনো এমন করবে না। তারপর আমার বাবুটার দিকে তাকালাম। দেখতে অনেক কিউট, একদম মায়ের মতো। আমার মেয়ের নাম নীলা। ভাবছি এটারেও পুলিশ বানাবো। আপনারা কি বলেন? ধুর, আপনারা বললেও বানাবো আর না বললেও বানাবো। তারপর সবাই আমার বাবুকে কোলে নিল। 3 বছর পর
আমার মেয়ের বয়স এখন 3 বছর, একদম মায়ের মতো রাগী, কোলে না নিলেই মার শুরু করে। তারপর আমরা আমাদের মেয়েকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকলাম।